সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেলেন বর্ষিয়ান জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ প্রার্থী হলেন বিরোধী দলের। আনুষ্ঠানিকতা নির্বাচন হবে 20 আগস্ট। কে হবেন রাষ্ট্রপতি এটা জানার পরও বিরোধী দল কোন কারণে প্রার্থী দিল নির্বাচনে? অন্যদিকে প্রশ্ন আসে, দেশের 23তম রাষ্ট্রপতিও কি সরকারের রাবার স্ট্যাম্প হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে? জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবনা কতটা নিশ্চিত করতে পারবে ক্ষমতার ভারসাম্যের? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য বিএনপি, ডক্টর শিব্বির আহমদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। বিএনপি তাকে দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন এবং সেটি আজকে জমা হয়েছে। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করবো। 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে এবং রাষ্ট্রপতির পদে মনোনয়ন দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা বেশ আলোচনা করার পরে এই সিদ্ধান্তটা নিয়েছেন। সেই ক্ষেত্রে কি ক্রাইটেরিয়াগুলো বেশি ভূমিকা রেখেছে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? দেখেন, এটা রাজনীতিতে অভিজ্ঞ, তারপরে তার রাজনীতিতে বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ড, তার আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা সব কিছুই কিন্তু বিবেচনা করেছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির 2টা মিটিং হয়েছে, আরও অনেক পরামর্শ হয়েছে এবং এর মধ্যে আমরা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই আমরা সবাই পছন্দ করে নিয়েছি এবং যোগ্য মনে করেছে দল। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই বাছাইটি এটা জনগণও পছন্দ করেছে। ঠিক কোনো একটি একক কৃতিত্বের জন্য যে এসছেন তা না, অনেকগুলো কৃতিত্ব পূর্ণ কাজ এবং অনেক অভিজ্ঞতা তার রয়েছে। এই জন্য তিনি এতদিন দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। গত প্রায় 17 বছরই তিনি, 10 বছর হবে, 10-12 বছর দলকে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি দেশকে নেতৃত্ব দেবেন। এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন দেশকে নেতৃত্ব দেবেন। সুতরাং আমাদের একটা বিশ্বাস আছে যে ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একজন নিপাট রাজনীতিবিদ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ এবং খুব ডাইনামিক তার কাজে। দেখেন, আমাদের এই দলকে তিনি, তার নেতৃত্বেই কিন্তু তিনি যখন মহাসচিব ছিলেন সেই সময় কিন্তু আমাদের দল একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করেছে। আমরা ভোটে জয়লাভ করেছি, সরকার গঠন করেছি এবং দলের উপর যখন সাঁড়াশি আক্রমণ চলছিল আপনার এই ফ্যাসিবাদের, তখনও তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস দেশকেও তিনি যে কোনো সংকট মোকাবেলায় তিনি সামনে এসে নেতৃত্ব দিতে পারবেন এবং এই সাংবিধানিক পদটিকে তিনি মর্যাদাপূর্ণ করে তুলবেন যে তিনি এখন আর দলের নেতা নেই, তিনি এখন সারা দেশের জনগণের নেতা। সেই জায়গাটাই বিএনপি আশা করে যে তিনি সেখানেও তার দক্ষতা দেখাবেন। জি, ডক্টর শিব্বির আহমদ, রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন এটি নিয়ে গণমাধ্যম বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলোচনা করছে এবং অনেকের নামও সামনে আসছে। তবে সবার আগে যে নামটি ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার দৃষ্টিতে বিএনপির যে সিদ্ধান্তটি নিয়েছে এবং মনোনয়নপত্র জমা দিয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার মূল্যায়নটা কি? না, আমার মূল্যায়ন হচ্ছে যে অবশ্যই এটা তো একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে বিএনপি একজনকে মনোনয়ন দিবেন এবং তারা নিশ্চয়ই তাদের দলের মধ্যে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট যাকে মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন। এবং হেলাল ভাই যেটা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, একদম পৌরসভা মেয়র থেকে শুরু করে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং ফেসিবাদের সময়ও তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব বা পরবর্তীতে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি মনে করি ওনার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে এবং বাংলাদেশকে ভিতরে বাহিরে থেকে দেখবার সুযোগ হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে ওনাকে বিএনপি মনোনয়ন দিয়েছে, এটাকে আমি
দলের সিদ্ধান্ত হিসাবে দেখি। এটাকে ভালো বা মন্দ বলবার কিছু নাই, এটা দলের একটা সিদ্ধান্ত এবং সংসদ সদস্যরা ভোটার, এবং যেহেতু বিএনপির সংসদ সদস্যদের সংখ্যা বেশি, ধরে নেওয়া যাচ্ছে যে হয়তো উনি নির্বাচিত হবেন, মানে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত আমরা নিশ্চিত করে বলছি না, বা উনি নির্বাচিত হতে যাচ্ছেন এটা বলাই যায়। তো এটাতে বিএনপির বরং অনেক সমীকরণ আছে। কেউ হয়তো মনে করেন যে উনি দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, এই জায়গায় একজন নতুন নেতাকে নিয়ে আসা দরকার আছে। সেই হিসাবে বিএনপিতেও কিন্তু আরো বর্ষিয়ান নেতাদের ব্যাপারে আলাপ হয়েছে, যেমন খন্দকার মোশাররফ সাহেবের নাম এসেছে, মঈন খানের নাম এসেছে, নজরুল ইসলাম খান, এরকম অনেকের নাম এসেছে। তার মধ্য থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দেওয়া হয়েছে। এটা হয়তো তাদের রাজনৈতিক সমীকরণের ব্যাপারও আছে যে ওনাকে মহাসচিব থেকে যদি সরাতে হয় তাহলে একটা সম্মানজনক পজিশনে ট্রান্সফার করে দিয়ে এই জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে আসবেন। হয়তো এটাও তাদের দলীয় একটা সমীকরণের ব্যাপার থাকতে পারে। মাহমুদ কামাল ভাই, যেটি শিবির আহমেদ বলছিলেন শেষের দিকে, যে এর পেছনে রাজনৈতিক সমীকরণও থাকতে পারে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব, এরপরে মহাসচিব দীর্ঘদিন ধরে আছেন, এবং তাকে যদি সেটি সরাতে হয় তাহলে তাকে একটি সম্মানজনক পদ দেয়াই সমীচীন। সেই কারণে তাকে এটি হতে পারে, এটি তিনি হতে বলেছেন, এটি একটি দিক। আর শিবির আহমেদ এই কথাও বলছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতবে এটা তো নিশ্চিত, তারপরেও বিরোধী দল কেন প্রার্থী দিল, এর মধ্যে কোনো সমঝোতা বা কোনো কিছু আছে কিনা? বলছি, প্রথম কথা হলো ইট ওয়াজ এ রাইট চয়েস। দি চয়েস কুড নট বি আদারওয়াইজ বেটার। এর চেয়ে ভালো চয়েস আর হইতে পারে না। কতগুলি নাম উনি বলছিলেন, আরেকটি নাম বাতাসে ঘুরছিল, এবং এই নামটার ব্যাপারে আমি নামটা বলছি না, আমার রিজার্ভেশন আছে। আমি মানে আশঙ্কা ছিলাম যে কোনো ডিভাইন ব্লেসিংয়ের মাধ্যমে উনি যদি আবার নমিনেশন পেয়ে যান। তো যাই হোক, আমি হাফ ছেড়ে পাচ্ছি। হ্যাঁ, আপনি না বললেও আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো মানে দেখেন, ট্রাস্ট হচ্ছে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, ভালোবাসার চেয়ে কমপ্লিমেন্ট। তো হি লস্ট অল হিজ ট্রাস্ট ডিউরিং হিজ টেনিউর। সো আমি খুব শঙ্কিত ছিলাম, যাক উই আর সেভড। এখন দেখেন, ইন দ্য পার্লামেন্টারি ফর্ম, বিশেষ করে আমাদের যে পার্লামেন্টারি ফর্ম, এখানে প্রেসিডেন্ট ইজ এ সেরিমোনিয়াল পোস্ট। ইজ এ সেরিমোনিয়াল পোস্ট। এটা এক ধরনের অর্নামেন্টও বটে, লাইক ব্রিটিশ মনার্কি। যেমন বলা হয়ে থাকে যে ব্রিটিশ মনার্কি ক্যানট ডু এনি রং, কারণ যে কাজই করে না সে আবার ভুল করবে কীভাবে। তা আমাদের প্রেসিডেন্টও সেরকম, ভার্চুয়ালি তিনি কোনো কাজ করেন না, দুইটা করেন, একটা চিফ জাস্টিস এবং প্রধানমন্ত্রী নিয়োগ। তো আমি পরে আসতেছি মানে প্রেসিডেন্টের কাজ। প্রথম কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে কি বলে যে প্রেসিডেন্ট পদটা না, এইটা যেহেতু আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি 1 নম্বর পদ, এবং উনি এই রাষ্ট্রের যত কিছু ভালো যত কিছু খারাপ তার মধ্য দিয়ে পার্সনিফাইড হয়। এবং রাষ্ট্রের যে একটা রাষ্ট্রের যদি কোনো অ্যারিস্টোক্রেসি থাকে, কোনো সম্ভ্রান্ততা থাকে, কোনো ভালো ইমেজ থাকে, সেইটা প্রেসিডেন্টের মধ্য দিয়ে পার্সনিফাইড হয়। এবং প্রেসিডেন্টকে দেখলে, প্রেসিডেন্টের নাম শুনলে বোঝা যায় যে রাষ্ট্রটা কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি কেনেডি বলেন যে প্রেসিডেন্ট কেনেডি, তখন এক ধরনের ইমেজ হবে আমেরিকার। আবার যদি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প, তখন আর এক ধরনের ইমেজ হবে। সো প্রেসিডেন্ট অ্যাজ দ্য সেরিমোনিয়াল পোস্ট, ইট রিপ্রেজেন্টস দি কান্ট্রি, এবং এই জন্য রাষ্ট্রপতিকে অ্যাকমপ্লিশড, সোবার এগুলো হইতে হয়। এবং আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম ফুলফিলস অল দি ক্রাইটেরিয়া অ্যাজ ফার অ্যাজ কি বলে জেন্টেলিটি ইজ কনসার্ন। তো ফলে এটা খুবই ভালো হয়েছে এটা আর কি। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে জুলাই সনদে এই রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করার যে কতগুলি প্রস্তাব আসছিল, সোফার রিমেম্বার 6টা প্রস্তাব এরকম যে তথ্য কমিশন, তারপরে আইন কমিশন, মানবাধিকার প্রেস কাউন্সিল, এগুলো এবং কি বলে যে এনার্জি রেগুলেটরি কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই 6টা আছে। এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে বিএনপি। তারা বলছে যে কি বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা তাদের হাতে রাখতে চায়, মানে সরকারের হাতে, আর এনার্জি রেগুলেটরি কমিশন। এবং বিএনপির যুক্তিটা ছিল এরকম, যতদূর মনে পড়ে, যে এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা যদি প্রেসিডেন্টের হাতে দেওয়া হয় তাহলে এনার্জি সিকিউরিটি ক্যান বি মেবি অ্যাট এ স্টেক, এটা বিপদাপন্ন হইতে পারে। সো কিন্তু দেখেন এটা কত প্যারাডক্স। এখন আবার শুনতেছে যে এনার্জি
এনার্জির একটা বিশেষ অংশ আপনার প্রাইভেট সেক্টরে দেওয়ার কথা উঠতেছে, তারপরে ওইটার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করে যে এনার্জি সিকিউরিটি বিপদাপন্ন হবে যে কথাটা বলছিল বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার আগে, সেই কথাটা তো তার এখন রাখতেছে না, তাই না? তো ফলে আমার মনে হয় যে প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেওয়া উচিত, কিছু ক্ষমতা দেওয়া উচিত। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের কনস্টিটিউশনের যে প্রধানমন্ত্রী, সেটা তো মানে কি বলে যে ফ্রান্সের নেপোলিয়নের যে ক্ষমতাধর, হ্যাঁ, হি ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং উইদাউট এনি চ্যালেঞ্জ। উনি ইচ্ছা করলে একজনের জীবন ফুলে ফলে ভরে দিতে পারেন, আবার ইচ্ছা করলে ওনার যদি সেন দৃষ্টি পরে তার জীবন ছারখার হয়ে যেতে পারে, এরকম আমরা দেখছি অতীতে, দেখছি, ইট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। তো ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল করা উচিত। হ্যাঁ, মাহবুব ভাই, আমি আরেকটা প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে যে বিরোধী দল তো জানে যে তারা এই রাষ্ট্রপতি নির্বাচনে ফেল করবে, জিততে পারবে না তাদের প্রার্থী, তারপরেও কেন তারা প্রার্থী দিল, এটি একটি দিক। আর অনেকেই বলছেন যে এর পেছনে আবার সমঝোতার কোনো বিষয় আছে কি না। কেন, হোয়াট ইজ সমঝোতা অ্যাবাউট? এর সমঝোতার কি আছে? আপনি এটাকে নেগেটিভলি দেখছেন কেন? আমি বলছি, দেখছি না, আমি বলছি সেটা হচ্ছে যে বিরোধী দল হারবে জেনেও যে ক্যান্ডিডেট দিয়েছে, এটা তো আমি মনে করি দিস ইজ এ কি বলে রিফ্লেকশন অফ ডেমোক্রেসি, যে ঠিক আছে দেখি সবাই কি বলে, হ্যাঁ দেখি, আমরা টেস্ট আউট করি। তো এটা তো আমি মনে করি পজিটিভ, এটা পজিটিভ দিক। হ্যাঁ, তো এবং মানে যদি আপনার আনকন্টেস্টে কেউ যেতে না, এটা ইট ডাজন্ট লুক গ্রেসফুল। হ্যাঁ, আনকন্টেস্টে যেটা গ্রেসফুল লাগে না। তো ফলে একটা দামি থাকলো, হ্যাঁ, তো এখান থেকে জিতে আসলো, তাহলে বিজয়টা একটু মহান হয় আর কি। জি হ্যাঁ, হেলাল ভাই, যেটি বিরোধী দল থেকে যেটি বলা হচ্ছে, যদি গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রপতি নির্বাচনটা হতো তাহলে তাদের প্রার্থী জিততো, আপনি কি বুঝছেন এই? আমি ঠিক বুঝলাম না ওদের, আমি বক্তব্যটা দেখলাম যে 70 অনুচ্ছেদ তে বলা হচ্ছে যে আপনার অর্থ বিল, অনাস্থা আর জরুরি অবস্থা, এই তো এই তিন জায়গা আপনার স্বাধীনতাটা খর্ব হচ্ছে, আর সব জায়গা এমপিরা ইচ্ছা করলে দিতে পারবে। তাইলে এখন 70 অনুচ্ছেদ কি বহাল আছে? এখনের সংবিধানে কি 70 অনুচ্ছেদ বহাল আছে? তাহলে গণভোটের রায় কার্যকর হলে কর্নেল অলি আহমেদ জিতত, এটা কোন ধরনের বক্তব্য হলো? এবং যুক্তি হিসেবে বললো যে গণভোটের রায় বাস্তবায়ন হলে, আপনি দেখেন গণভোটের রায় বাস্তবায়ন হলে বিএনপি সব জামাতকে ভোট দিবে। এটা সম্ভব? তাহলে জামাতও বিএনপিকে ভোট দিবে? উনি বলছে যে গণভোট মানে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারতো। ওনাদের কেন মনে হলো যে বিএনপির এমপিগণ স্বাধীনভাবে জামাতের এমপিকে এবং কর্নেল অলির মতো যিনি আদর্শচ্যুত হয়ে গেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে ছিটকে পড়ে তিনি সেই বিরোধী শক্তির সাথে তাদের বাংলাদেশের এমপিরা, আমার তো মনে করি আপনার এনসিপি সব ভোট কর্নেল অলি পাবেন না। মুক্তিযুদ্ধের প্রতি যদি তার সম্মান থাকে, সব ভোট তো কর্নেল অলি পাবেন না। আমি তো তাই মনে করি। হয়তো জামাত তাদের ভোট দিবে, কিন্তু এনসিপির তো জিনিসটা বোঝা উচিত, তাই না? যে একজন মুক্তিযোদ্ধা তিনি টার্ন ইনটু এ রাজাকার, মুক্তিযোদ্ধা টার্ন ইনটু রাজাকার। তো এইভাবে যদি আদর্শ থেকে কেউ দূরে সরে যায়, তাকে কি নামে ডাকবেন? যে যারা ঘর বাড়ি থেকে উচ্ছেদ তাকে আমরা উদ্বাস্ত বলি, কিন্তু আদর্শ থেকে উচ্ছেদ তাকে কি বলবে? তাকে আমরা যারা বিএনপি করি বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা ভোট দিবে। এটা একটা উনি একটা পলিটিক্যাল রেটরিকও বলবো না, এটা একটা আন্দাজে কথা বললেন ওনারা। আর আপনার গণভোটের রায় যে বাস্তবায়ন করার জন্য আমরা যে আজ থেকে 3 মাস আগে যে সেকেন্ড অধিবেশনে আমরা যে তাদের কাছে কমিটি নাম চেলাম যে আপনারা 7 জনের নাম দেন, আমরাও 7 জনের নাম দেই। সংসদের যে রিচুয়ালস আছে, যে কোনো যেমন অর্ডিন্যান্সগুলো আমরা বিল আকারে তুলবার জন্য একটা কমিটি করেছিলাম, সেখানে কিন্তু বিরোধী দল নাম দিয়েছিল। জামাত 4টা সিট পেয়েছিল, তারা 4টায় নিজেদের নাম দিয়েছিল, এনসিপিকে সেখানে স্থান দিইনি। এবার আমরা বললাম যে 7টা আর আমাদের 7টা, কিন্তু তারা নাম দিচ্ছে না। তার মানে গণভোটের রায়টা তারা আসলে বাস্তবায়ন না করে তাদের রাজনৈতিক একটা উইপনে পরিণত করতে চাচ্ছে। আপনি দেখবেন
কখনো এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য জামাতের কোনো কর্ডিয়ালিটি আপনি দেখবেন না। যেমন দেখেননি আপনি যে ওই জুলাই চার্টারের সিগনেচারের ব্যাপারে, আপনি দেখেননি ডেপুটি স্পিকার নেওয়ার ব্যাপারে, আপনি দেখেননি মহিলা এমপিদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে, তারা কোনো কোয়ালিটি দেখাননি। আপনি অর্ডিন্যান্সগুলো যেখানে 20টা অর্ডিন্যান্স আমরা তুলিনি বিভিন্ন লুফলসের কারণে, সেই কমিটিতে আপনি নাম দিয়েছেন। যে পলিটিক্সটা তো অর্ডিন্যান্সে নেই, পলিটিক্সটা তো জুলাই চার্টারে, যেটা আলী রিয়াজ তাদের হাতে ধরিয়ে দিয়ে গেছে, বুঝছেন। যে সংবিধানের শপথ নিতে হবে, সংবিধান সংস্কার পরিষদ, এইটা কি আপনি কোনো রাজনৈতিক দল বলতে পারবে তাদের সাথে আলোচনা করে আলী রিয়াজ সাহেব এই সংবিধান সংস্কার পরিষদ কথাটি লিখেছে? এবং আমার বক্তব্য যে নির্বাচন কমিশন যে আমাদের শপথের দিন যে নীল কাগজ ধরিয়ে দিয়ে বলল যে এখানে আমাদের শপথ, এইটার কি মানে সে কি এখতিয়ার রাখে এটা করার? অর্থাৎ গণভোটের রায় হলো কি যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। 85টা দফা আছে, সেই 85টা দফা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সব জুলাই চার্টারে লেখা আছে, বহুবার বলেছে এগুলো, বহুবার কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেইভাবে ইমপ্লিমেন্ট করলেই হচ্ছে। এখন ইমপ্লিমেন্ট করার জন্য সংসদের রিচুয়ালস হলো টু মেক এ কমিটি অ্যান্ড টু ফর্ম এ কমিটি, পার্লামেন্টারি কমিটি। সেই কমিটিতে আমরা তাদের নাম দিতে বলেছি। এখন যদি আমরা নিজেরাই একটা কমিটি গঠন করে তাদের বাদ দিয়ে, তখন তো আরেকটা প্রশ্ন এসে দাঁড়াবে, এককভাবে করছে, ইউনিল্যাটারালি বিএনপি করছে। সুতরাং দে ডোন্ট হ্যাভ এনি কর্ডিয়ালিটি টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার, এইটা হলো আমার বক্তব্য। সুতরাং জুলাই চার্টার বাস্তবায়ন হলে আর না হলে বিএনপির লোক রাজাকারদের ভোট দেবে, এইটা ভাবা তো আমি মনে করি যে একটা বোকার মতো কথা বলা। জি, ডক্টর শিবির আহমদ, এই যে কথাটি হেলাল ভাই শেষে বললেন যে আপনারা মানে আপনার মধ্যে জামাত বলছে যে গণভোটের রায়ের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন হলে তাদের প্রার্থী জিততো, মানে কেন মনে হলো, মানে এটা তো আপনারা মিন করছেন যে 70 অনুচ্ছেদ, যে যদি এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে কর্নেল ওলি আহমেদ পাস করতো। ধন্যবাদ। এখানে প্রথমত আমি অ্যাপ্রিসিয়েট করি যে বিরোধী দল ক্যান্ডিডেট দিয়েছে, এবং এটা আমাদের যে জুলাই পরবর্তী নতুন যে রাজনৈতিক ধারা, আমরা সর্বশেষ এরকম বিরোধী দলের প্রার্থী দেখেছিলাম 91 সালে। তো এটা অ্যাপ্রিসিয়েট করবার মতো ব্যাপার যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, এবং আরও ইম্পর্টেন্ট এটা যে অ্যাপারেন্টলি তাদের প্রার্থী হেরে যাবে এটা জানার পরেও তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, এটাও একটা অ্যাপ্রিসিয়েট করবার মতো ব্যাপার। আমার কাছে মনে হয় তারা এখানে প্রার্থী দিয়েছে, একটা তো হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন নিয়ে আসা, বিরোধী দল হলেই যে সবসময় বয়কট করতে হবে সব কিছু এরকম না, একটা নতুন ধারা নিয়ে আসতেছে। আরেকটা হচ্ছে যে তারা হয়তো একটা সিগন্যাল দিতে চাচ্ছে যে আমরা যদি নির্বাচিত হই ভবিষ্যতে আমরা কি ধরনের ব্যক্তিকে আমরা সংসদে রাষ্ট্রপতি হিসাবে সিলেক্ট করব, তার একটা নমুনা হয়তো তারা এখানে দেখাতে চেয়েছেন। 70 অনুচ্ছেদের আলাপটা এসেছে চিফ হুইপের হুঙ্কারটার পরে আর কি। চিফ হুইপ একটা থ্রেট করলেন যে এমপিদেরকে যে যদি দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে। 70 অনুচ্ছেদ এক্সিস্ট করে এখনো। তো এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হলো যে বিএনপি কি একটা সংশয়ের মধ্যে ভুগতেছে, যে এমপিদেরকে হুঙ্কার দেয়া লাগতেছে যে তোমার কিন্তু সংসদ সদস্য পদ চলে যাবে যদি দলের বিরুদ্ধে ভোট দাও। এটা দিয়ে তো নিজেদের প্রার্থীকে একটু অপমান করা হলো, যে আমরা এরকম দুর্বল প্রার্থী দিয়েছি যাকে নিজের দলের এমপিরা ভোট দেবে কিনা আমি সংশয়ের মধ্যে আছি। তো চিফ হুইপের এই হুঙ্কারের পরে এই আলাপটা এসেছে যে কেউ আলাপ করেছেন যে 70 অনুচ্ছেদটা আসলে এখানে অ্যাপ্লিকেবল হবে কিনা, সংসদ সদস্যদের এটা তো ভোটিং রাইট, এটা তো হওয়া উচিত না আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, কারণ বিল বা অনাস্থা এগুলো তো জন্য ঠিক আছে, কিন্তু এমপিদের আমরা যদি এমপিরা একটা ভোট দিবে রাষ্ট্রপতি নির্বাচন করবে সেখানেও আমরা যদি 70 অনুচ্ছেদ দিয়ে হাত পা বেঁধে দিই তাহলে এটা তো আর মানে গণতন্ত্রের পর্যায়ে থাকছে না। তো এটাতে আমি মনে করি এখন তারা এটাকেই বলছে যে যদি 70 অনুচ্ছেদ না থাকতো তাহলে আমাদের প্রার্থী হয়তো জিততো, আমরা আরও ভোটার কালেক্ট করতে পারতাম। এখন কতটুকু পারতো বা না পারতো এটা পরের ব্যাপার, যে হতে পারে হয়তো তারা কিছু ভোট পাইতো, আবার হয়তো তাদের দিক থেকে কিছু ভোট ওদিকেও যাইতে পারতো। যদি এমপিরা স্বাধীন থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে তাহলে দুজন ক্যান্ডিডেটের মধ্যে নট নেসেসারি যে আমার দল যাকে দিছে আমি তাকেই দিতে হবে, এটা কিন্তু বিভিন্ন সময় হয় যে দলের বাইরেও মানুষ ভোট দেয়। এটা অন্য অন্য নির্বাচন আমরা দেখি, হয়তো এখানেও হইতে পারতো যদি এই ইয়েটা না থাকতো। সেই জায়গা থেকে তাদের ভোটের জায়গায় তারা হয়তো বলতেছে যে হ্যাঁ এই 70 অনুচ্ছেদের বাধা না থাকলে হয়তো অনেকের ভোট আমরা নিতে পারতাম।
এটা তাদের রাজনৈতিক রেটরিক হিসেবে বা রাজনৈতিক ক্যাম্পেইন হিসেবে তারা বলতে পারে। ৭০ অনুচ্ছেদ যদি না হয় এবং তারা যদি ২-৪টা ভোটও বিএনপি থেকে পাইতে পারে, যেহেতু কর্নেল ওলি সাহেব দীর্ঘদিন বিএনপি করেছেন এবং জিয়াউর রহমানের সাথে যখন ৪৫ জন প্রথম প্রাথমিক সদস্যরা, উনি তাদের একজন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি শুরু করা এবং বিএনপির দীর্ঘদিন এমপি মন্ত্রী ছিলেন, ওনার অনেক কলিগরা বিএনপিতে আছে। সো সেই হিসেবে উনি যদি বলে যে আমার অনেক কলিগরা আছে, বন্ধু বান্ধব আছে বিএনপিতে, তাদেরকে আমি কনভিন্স করতে পারবো আমাকে ভোট দেওয়ার জন্য, হয়তো হইতে পারে। এখন এটা এ পর্যন্ত রাজনীতির আলাপেই থাকে, কিন্তু যেটা হেলাল ভাই বলছেন যে কর্নেল ওলি আদর্শচ্যুত হয়েছেন জামাতের সাথে যাওয়ার কারণে, এবং সে আদর্শচ্যুত এবং উনি এটাকে আরেকটু স্ট্রং করে বললেন যে মুক্তিযোদ্ধা টার্ন ইনটু রাজাকার। এই রাজনীতিটাকে আমি আওয়ামী লীগের রাজনীতি মনে করি। যে আওয়ামী লীগের সময় যেটা হয়েছিল যে আওয়ামী লীগের সাথে আসলে মুক্তিযোদ্ধা, সে ইভেন রাজাকার হলেও হাসিনার ব্যয় হয়ে গেলে মুক্তিযোদ্ধাও হয়ে যাচ্ছে। যদি আওয়ামী লীগ থেকে বের হয়ে যায়, অন্য কোনো দলে যায়, বিএনপি বা জামাতে যায়, তখন সে রাজাকার হয়ে যাচ্ছে। ইভেন সেটা যদি প্রেসিডেন্ট জিয়াও হয়, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনিও রাজাকার হয়ে যাচ্ছেন, তিনি পাকিস্তানের গুপ্তচর হয়ে যাচ্ছেন, তার বীরত্তম খেতাব কেড়ে নেওয়া হচ্ছে। যাকেই আমি আমার দলে আসলে মুক্তিযোদ্ধা বলতেছি, আরেক দলে গেলে রাজাকার বলতেছি, অথবা আমার দল ছেড়ে চলে গেলে বা অন্য দলে গেলে আমি তাকে আদর্শচ্যুত হয়েছে বলতেছি। এই রাজনীতিটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এবং আমি মনে করি রাজাকার বলা কি আওয়ামী লীগের রাজনীতি? আমি শেষ করি, আমি শেষ করি না, আমি বলি আপনি কর্নেল ওলি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমি জানি আপনি স্বীকার করবেন ডেফিনেটলি, কিন্তু রাইট আমি সেটাই শেষ করি। এই যে আমার সাথে থাকলে মুক্তিযোদ্ধা, আমার থেকে চলে গেলে রাজাকার বা আদর্শচ্যুত, এইটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এখন বিএনপির কি এই রাজনীতিটা করা উচিত কিনা? আমি মনে করি এটা উচিত না। কেন? কারণ বিএনপির রাজনীতিটা এই লাইনের রাজনীতি না। এই যে বিভাজনের রাজনীতিটা, বিএনপির রাজনীতিটা, এটা আওয়ামী লীগের রাজনীতি। আমি ভাই প্লিজ নোট রাখেন, নোট রাখেন। আমি আপনাকে বলিনি না, আমাদের সাথে আমরা জোট করছি বলে ওলি ভাই বলবেন, আমি শেষ করে দিই, আপনি বলবেন। তো আমি এটা কেন বলছি যে বাংলাদেশে দেখেন, এটা আওয়ামী লীগের রাজনৈতিক পলিসি এবং এই ডিভাইডেশনের। জিয়াউর রহমান যখন রাজনীতি শুরু করলেন, প্রেসিডেন্ট ইলেকশন প্রথমে শুরু করলেন, তখনই জিয়াউর রহমানকেই স্বাধীনতা বিরোধী বলা হয়েছিল। কর্নেল এমএজি ওসমানী প্রেসিডেন্ট ইলেকশন করলেন জিয়ার বিরুদ্ধে এবং বললেন যে আমি নির্বাচনে দাঁড়াইছি এই জন্য স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির লড়াই হিসাবে। কারণ জিয়াউর রহমানকে উনি বললেন স্বাধীনতার বিপক্ষের শক্তি, এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনি নিজেকে বললেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কেন বললেন? কারণ জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে দল গড়তেছেন, শাহজিদুর রহমান বা মশিউর রহমান জাদু মিয়াদেরকে নিয়ে। এখন জিয়াউর রহমান ৭৭ সালেই এটা রিয়েলাইজ করছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে এই বিভাজন করা এটা দেশের জন্য ক্ষতিকর, এবং উনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, ইউনাইটেড পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, শান্তি বাহিনী রাজাকার বাহিনীতে কাজ করেছেন, এরকম লোকদেরকে নিয়েই বিএনপিকে গঠন করেছেন। এবং বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক দল গঠিত হলো যে দলটা এরকম স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠিত হলো। আমি মনে করি এটা বিএনপির লাইনের রাজনীতি না, বিএনপির রাজনীতি জিয়াউর রহমান করেন নাই। বিএনপি যদি জিয়াউর রহমানের রাজনীতি করে, তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তির আওয়ামী লীগের রাজনীতি বিএনপির করা উচিত না। এটা আওয়ামী লীগের কোন বিশেষজ্ঞরা বিএনপিকে বুদ্ধি দিচ্ছেন। কামাল ভাই, যেটি কর্নেল ওলি আহমদকে নিয়েই যে কথাটা যেহেতু উঠলো, হেলাল ভাই একটা কথা বলেছেন, শিবির যেটি বলছে যে সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা, না থাকলে রাজাকার, এটি আসলে আওয়ামী লীগের বয়ান, এটি কি তাই? আবার যেটি মাঝখানে হেলাল ভাই যেটা বলছিলেন যে রাজাকারের সঙ্গে গেলে কি আমি তাকে রাজাকার বলতে পারবো না, এখানে বিষয়টা ভিন্ন। এই অর্থে প্রত্যেকটা রাষ্ট্রের একটা বেসিক ফিলসফি থাকে, একটা বেসিক চরিত্র থাকে না, ওই জায়গাটার স্যাংটিটি রাখতে হবে, ওই জায়গাটার পবিত্রতা রাখতে হবে। এই বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা হচ্ছে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি, এবং এই মুক্তিযুদ্ধে জামাত ইসলামী সেই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এটা কিন্তু বেসিক জায়গা, ঠিক আছে? এইটা কিন্তু ছোটোখাটো বিষয় না, এটা রাষ্ট্রের ফিলসফিক্যাল ব্যাপার, রাষ্ট্রের মৌলিক চরিত্রের ব্যাপার। আপনার কর্নেল ওলি যদি অন্য কোনো দলে যেতেন, অন্য একটা ইসলামিক দলে যেতেন, যদি যে দলের গায়ে মুক্তিযুদ্ধ বিরোধিতার কোনো স্টিগমা নাই, তাইলে কিন্তু কোনো সমস্যা ছিল না। যেহেতু জামাতের মুক্তিযুদ্ধের ব্যাপারে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকাটার ব্যাপারে কোনো এখন পর্যন্ত কোনো হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। যেমন এইটা এখন পর্যন্ত স্ট্যাবলিশ হয় নাই যে জামাত মনে করে যে তারা ভুল করছে এবং এই ভুলের জন্য তারা ক্ষমা চাচ্ছে, এটা কিন্তু এখন স্ট্যাবলিশ হয় নাই। যদি এরকম হইতো যে জামাত বলতেছে যে আমরা ভুল করছি এবং আমরা ক্ষমা চাই জাতির কাছে, তাইলে আই ওন্ট মাইন্ড।
তাহলে আমি মাইন্ড করতাম না, কিন্তু এই জিনিসটা আনরিজলভ রয়ে গেছে। তাইলে যেহেতু জামাত আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করা মানে হচ্ছে রাষ্ট্রের বিরোধিতা করা। সেই দলটার সঙ্গে মানে একজন মুক্তিযোদ্ধা হয়ে যদি সেই দলে কেউ যায়, তাহলে এটা একটা বেসিক ডেভিয়েশন, একটা বেসিক বিচ্যুতি, ঠিক আছে? অন্য কোনো ইসলামিক দলে গেলে কোনো মাইন্ড করতাম না, ঠিক আছে? যেহেতু এইটা অন্য ইসলামিক দলগুলোর সাথে জামাতে ইসলামের নামক দলটি, ইসলামিক দলটির কিন্তু বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? মানে যুদ্ধাপরাধের কোনো স্টিগমা নাই এরকম ইসলামিক দলগুলো ওকে ফাইন, ঠিক আছে? বা যে সমস্ত যুদ্ধাপরাধের, যেমন নেজামে ইসলাম না, এটা একটা স্টিগমা আছে, ঠিক আছে? মুসলিম লীগের একটা স্টিগমা আছে, কিন্তু জামাত মানে যেগুলিতে নাই সেগুলিতে কোনো সমস্যা নাই। এখন আপনি কি রাষ্ট্রের বেসিক ফিলসফিকে কম্প্রোমাইজ করতে চান? আমি এটা করব না, কোনোদিনও করব না, ঠিক আছে? যদি জামাত এটা এস্টাবলিশ করতে পারতো জামাত যে হ্যাঁ তারা এই জেনারেশন মুক্তিযুদ্ধের সময় তারা মাইনর ছিল অথবা তারা জন্ম নেয় নাই, এই দায় আমাদের না, আমাদের পূর্বপুরুষরা যা করছে এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, তাইলে কিন্তু জিনিসটা সলভ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু সলভ হয় নাই এখনো। কারণ এখনকার জামাতের নেতৃত্ব তারা কিন্তু ওয়ার ক্রাইম করার কোনো সুযোগ ছিল না তাদের, ঠিক আছে? দুই একজন হয়তো থাকতে পারে যাদের হয়তো 75টা, এরা ওয়ার ক্রাইম করে নাই। ওয়ার ক্রাইম করছে কারা? তাদের প্রিডিসেসররা, তাদের পূর্বসূরীরা। তাহলে এই দায় তারা কেন নিবে? তাহলে তারা বলুক যে আমরা এই দায় আমরা নিতে চাই না, উই আর সরি, ঠিক আছে? তাইলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যায়, কিন্তু এটা ঝুলে আছে, ঠিক আছে? ফলে এই অবস্থায় কর্নেল অলির জামাতে যোগদান করাটা আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করব না। জি, হিলাল ভাই, এখানে একটা আপনি বক্তব্য আমি হ্যাঁ, একটু বলি। বলেন। অলি ভাই নিজে কি জামাতকে সারা দিন রাজাকার বলে বলে আমাদের দল ছেড়ে চলে যাননি 2001 সালে? আমরা যখন 2001 সালে ঐক্য করি জামাতের সাথে, নির্বাচনী ঐক্য, সেইখানে লোহাগড়ার সিটটা এবং সাতকানিয়ার সিটটা একটা অলি ভাই পেয়েছিল, একটা জামাত পেয়েছিল, সবার মনে আছে এটা। জামাতকে কেন দিলাম? উনি রাজাকার মাজাকার বলে, বিএনপিকে রাজাকার ঠাকার বলে উনি মুক্তিযুদ্ধের একটা বিরাট এজেন্সি খুলে উনি চলে গেলেন মহাজোটে, হাসিনার কাছে, এই যে পল্টন ময়দানে হাসিনার মহাজোটে যায় যোগ দিলেন এবং বললে বিএনপি সব রাজাকার হয়ে গেছে, যেহেতু বিএনপি। সেইখান থেকে আমি বলছি যে তিনি আদর্শচ্যুত, আমি সেটা বলছি যে উনি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন, সেই আদর্শ তিনি ছেড়ে আসেন কি বক্তব্য দিয়ে? যে আমরা নাকি জামাতের সাথে রাজনৈতিক মানে নির্বাচনী ঐক্য করেছি, এটা তার পছন্দ হচ্ছে না। আবার তিনি যখন 91 সালে আমরা যখন 148টা সিট পেয়েছিলাম জামাতের নিয়ে বা মহিলাদের সিটটা নিয়ে, আমরা যখন সরকার গঠন করলাম, উনি যখন যোগাযোগ মন্ত্রী হন তখন আর জামাতকে দিন রাজাকার বললেন না। দেখেন কতটা স্বার্থবাদী লোক। এরপরে 2001 সালে নির্বাচনে আমরা যখন নির্বাচনী ঐক্য করলাম, তখন ওই তিনি 2টা সিটে নির্বাচন করবেন, আসলে ওনাকে একটা করবেন, ওনার ওয়াইফকে একটা দিবেন। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিল ওইখানে একটা জামাত করবে, একটা বিএনপি করবে, ওই লোহাগড়া এবং সাতকানিয়া খুব সম্ভব। উনি সেইখানে যে কি একটা বক্তব্য দিয়ে তিনি হাসিনার সাথে যোগাযোগ করল, দল ভেঙে এলডিপি করলো, মনে আছে আপনার? তাহলে এইরকম আমি সেইটা বলছি, উনি আমি সেইটা এখানে আওয়ামী লীগের পয়েন্ট আপনি আসবে কি জন্য? মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে সেই জন্য তো আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হয়েছে। এখন তার মানে এই না মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ চেতনা বলে সে আওয়ামী লীগ হয়ে যাবে, এটা তো আর একটা আওয়ামী লীগের বয়ান দেখি। আরে ভাই, আমার 71-এর মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ অপমান করেছে বলে কি আমি মুক্তিযোদ্ধার কথা বলতে পারবো না? আজকে আপনার এই 90-এর গণ অভ্যুত্থানের পরে অনেক কাজ হয়নি, তাই বলে কি আমি 90-কে খাটা করে 90-এর কথা বলতে পারবো না? 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, অনেক কাজ আমরা যেগুলো প্রমিস করেছি সমস্ত জাতি, সবগুলো হয়তো নাও হতে পারে, তাই বলে 24-কে আমি খাটা করে দেখবো? ওই যে মাহবুব যেটা বললেন যে বেসিক ফিলোসফিটাকে, আমাদের বার্থ অফ নেশনস, হাউ নেশনস বার্থ বাই ফ্রিডম ফাইট। সুতরাং আমরা এইটাকে যদি আমি বলছি না যে জামাত রাজাকার, বর্তমান প্রজন্ম না, মাহবুব ভাই ঠিকই বলছেন, কিন্তু জামাতের সংগঠনটা মানে বিরোধিতার সাথে জড়িত। এখন অলি ভাইয়ের মতো লোক এখন যদি শিব্বির যায়, তা আমি কিন্তু বলতাম না শিব্বিরকে, না শিব্বির মুক্তিযুদ্ধের সময় জন্মগতির মুক্তিযুদ্ধ নিয়ে এইসব বলেন উনি।
তিনি মুক্তিযোদ্ধাকে ধারণ করেন, তার মানে এই না যে তিনি জামাতে যাবেন না। অলি ভাই যখন যায় বা অন্য কোনো নেতা যদি যেত তাহলে আমি বলতাম না, কিন্তু অলি ভাই যখন যায় তখন কিন্তু বলতে হয়, কারণ তিনি নিজেকে এত বড় মুক্তিযোদ্ধা দাবি করেন, জামাতকে মুক্তিযোদ্ধা বলে গালি সবচেয়ে উনি বেশি দিচ্ছেন, কারণ তখন স্বার্থ পায়নি। নমিনেশনটা উনাকে দুইবার দেওয়া হতো, দুই জায়গাতে দেওয়া হতো, তাহলে কিন্তু উনি জামাতকে রাজাকার বলতেন কিনা আমি জানি না। সুতরাং এই সমস্ত মানুষকে আমি বলি যে আদর্শচ্যুত মানুষ তারা। এদেরকে ওই যে বলছি না, ওই যে আপনি ঘর বাড়ি চ্যুত হলে আমরা উদ্বাস্তু বলি, আদর্শচ্যুত হলে কি বলে এক কথায় প্রকাশ আমি বহুদিন খুঁজে দেখিনি যে আদর্শচ্যুত হলে তারা কি বলা যায়। আদর্শচ্যুত তো একদম, আমি সেটা বলছি। আমি একটু বলি দেখেন এইটা বেশি সময় নেন না এইটা শুনেন, থিওরিটিক্যালি এটা এস্টাবলিশ করার দরকার নাই যে এটা ভালো হয়েছে কি খারাপ বা শুদ্ধ হয়েছে। এইটা ডিসগ্রেসফুল টু লুক অ্যাট। একটা মুক্তিযোদ্ধা মানে জামাত ইসলামে জয়েন করেছে, এইটা দেখতে ভাল লাগে না, ইটস আনপ্লেজেন্ট, ঠিক আছে। এখন থিওরি দিয়ে হয়তো উনি একটা ব্যাখ্যাদার করাবেন, বাট স্টিল ইন স্পাইট অফ অল, আমি বলতেছি ইন স্পাইট অফ অল জাস্টিফিকেশন, স্টিল ইট ইজ আনপ্লেজেন্ট টু লুক অ্যাট। ধন্যবাদ দুইজনকেই। হেলাল ভাইয়ের কথাটা এখন একটু পরিষ্কার হলো। হেলাল ভাই যেটা বলছেন যে 2001-এ যখন বিএনপি জামাতের সাথে জোট করলো তখন কর্নেল অলি বিএনপিকে বলেছে তারা রাজাকারের সাথে গেছে এবং পরবর্তীতে দল ছেড়ে চলে গেলেন। এই জন্য এখন তিনি আবার জামাতের সাথে গেছেন, তো এইটাকেই উনি আদর্শচ্যুত বলছেন যে ওনার আদর্শ ছিল জামাতের সাথে জোট করা যাবে না, এখন এসে তিনি নিজেই জোট করছেন। এটা যদি বলেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, ওনার এই পয়েন্টটা ঠিক আছে, কিন্তু জামাতের সাথে জোট করাকেই উনি আদর্শচ্যুত বলতেছেন না, বলতেছেন যে উনি আগে বলছিল করা যাবে না, এখন নিজে এসে করছেন। এই পয়েন্টের সাথে আমি একমত হচ্ছি যে এটাকে আমি আদর্শচ্যুতি বলবো নাকি ওনার রাজনৈতিক সংশোধন বলবো বা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এর সংশোধনী বলবো, সেটা হইতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হেলাল ভাই এখানে বলেছেন যে তখন যদি ওনাকে লোহাগড়ার আসনটা দিয়ে দিত তাহলে কিন্তু উনি আর জামাতকে রাজাকারও বলতেন না, আমাদের দলও ছেড়ে যেতেন না। তার মানে এখানে একটা আসলে রাজনৈতিক স্বার্থ ছিল। এবং রিসেন্টলি কিশোরগঞ্জের এমপি ফজলুর রহমান সাহেব একটা পডকাস্টে বলতেছিলেন যে মানে নির্বাচনের আগে যে একটা হাইপ উঠছিল যে জামাত জিতে যাইতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে আসলে আমাদেরকে 71-কে সামনে না এনে আর উপায় ছিল না, মানে জামাতকে ঘায়েল করবার জন্য। তো বোঝা যাচ্ছে আসলে এখানে দিন শেষে 71 মুক্তিযুদ্ধ এগুলো আসলে বিষয় না, বিষয় হচ্ছে যে স্বার্থ, যে আমার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আমি জামাতকে যদি ঘায়েল করতে না পারি তখন আমি মুক্তিযুদ্ধটাকে নিয়ে আসতেছি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মাহবুব কামাল ভাই যেটা বলছেন যে বেসিক একটা প্রিন্সিপাল উনি সেট করলেন যে এটাতে কম্প্রোমাইজ করলে উনি এটাকে আদর্শচ্যুতি বা প্রিন্সিপালটা লঙ্ঘন করা বলতেছেন। এটা যদি বলেন তাহলে আপনার প্রথম তো যদি মনে করেন যে কোনো স্বাধীনতা বিরোধীর সাথে আমার জোট করা যাবে না, এটা যদি আদর্শচ্যুতি হয় তাহলে প্রথম আদর্শচ্যুতির অভিযোগটা আপনি তাহলে জিয়াউর রহমানকে করতেছেন, কারণ জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতা বিরোধী দলদেরকে নিয়ে দল গঠন করেছেন। ওনার উদ্দেশ্য ছিল স্বাধীনতা বিরোধী না, স্বাধীনতার পক্ষ বিপক্ষের যে বিভাজন এটাকে কবর দিয়ে উনি বলছেন সবাইকে নিয়ে উনি দেশ গড়বেন। এই কারণে শাহ আজিজের মতো লোককে উনি প্রধানমন্ত্রী বানিয়েছেন। সেই সুযোগে শুধু জামাত না, বামপন্থী যারা বিশুদ্ধ তারাও আসছে, দল হিসেবে না, না না ওটা না ভাই, যেটা হচ্ছে যে অনেক দল আসছে সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিতেই উনি লোকজনকে নিয়েছেন যারা রাজাকার বা শান্তি বাহিনী ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন। তার মানে বিএনপি গঠনই হয়েছে, ওখানে একটা বড় অংশের অংশগ্রহণ ছিল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, এরকম বড় লিস্ট আছে। মানে শাহ আজিজের কথা বলছি, শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের বয়ানটা না শাহ আজিজুর রহমান, আমাদের এখানে শাহ আজিজুর রহমান তো প্রধানমন্ত্রী ছিলেন, পিকিংপন্থী মানে চীনপন্থী যারা ছিল, মানে মস্কোপন্থী আর চীনপন্থী এবং আপনার ন্যাপের যে ভাসানী ন্যাপটা আর পিকিংপন্থী যে কমিউনিস্ট পার্টি, এদের নিয়ে আমাদের এই দল গঠন হয়েছে। যখন সরকার গঠন হয়েছে তখন সেখানে অনেক হয়েছে, যেমন আপনার শাহ আজিজের কথা বলা, শাহ আজিজ ভোটে জিতছে, ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, আমি শেষ করি। তার মানে বিএনপিতে আরো বড় লম্বা লিস্ট আছে যারা পাকিস্তান পন্থী ছিল বা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে বিএনপি নিয়েছে। তার মানে এটা যদি আপনি বলেন যে আদর্শচ্যুতি, তাহলে ওই পয়েন্টে বলতে হয়। তার মানে এটা আসলে আদর্শচ্যুতি না, আদর্শচ্যুতি হচ্ছে ওইটা যে বিএনপি যে আদর্শ নিয়ে শুরু করলো
এখনকার বিএনপি কিছু বামপন্থী বা আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের পরামর্শে এটাকে আবার হাতিয়ার করার চেষ্টা করতেছে, যেটা জিয়া করেন নাই। তার মানে এখন বিএনপিকে ডিসিশন নিতে হবে তারা কি জিয়ার রাজনীতি করবে নাকি নতুন এই বামপন্থী বুদ্ধিজীবী বা আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের রাজনীতি করবে। আর সেকেন্ড যদি অভিযোগ করতে হয় তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে আপনার সেম আদর্শচ্যুতির অভিযোগ করতে হয়। খালেদা জিয়া জামাতের সাথে জোট করেছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন এবং একসাথে বিএনপি জামাত দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। থার্ড আপনার তারেক রহমানকেও করতে হয়, তারেক রহমানও দীর্ঘদিন বিএনপির সাথে জামাতের সাথে এই জোটের পার্ট হিসেবে ছিলেন। তার মানে জামাতের সাথে জোট করলে এটা আদর্শচ্যুতি, এইটা এই বয়ান বিএনপির দেয়া সাজে না। না, মাহবুব ভাই বলেছেন, মাহবুব কামাল ভাই বলেছেন, আমি এই জন্য বললাম না। আপনার পয়েন্ট আমি এক্সপ্লেন করেছি, আপনার পয়েন্ট আমি পাইছি। তার মানে হচ্ছে জামাতের সাথে জোট করাটা আদর্শচ্যুতি না, আদর্শচ্যুতি হয়েছে কর্নেল ওলি আগে বলছিলেন এদের সাথে জোট করা যাবে না, এখন নিজে জোট করছেন, এটাকে হেলাল ভাই আদর্শচ্যুতি বলছেন। জি জি, আমি বলি কি যে প্রথম কথা হচ্ছে আমরা কম্প্যারিজনের রাজনীতি থেকে কবে মুক্ত হবে আমি জানি না। আমাদের রাজনীতিটা এই যে কম্প্যারিজন ভিত্তিক হয়ে যাচ্ছে, এই কারণে দুই পক্ষরই দোষ লঘু হয়ে যায় কম্প্যারিজন করলে, ঠিক আছে? এইটা কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে অফ অ্যানালাইজিং এ সিচুয়েশন, ভেরি ব্যাড ওয়ে। এ খারাপ বলে বি ভালো, বা বি ভালো বলে এ খারাপ, এই যে মানে একটা চলতেছে আর কি, এটা খুবই বাজে। এবার আরেকটা জিনিস হচ্ছে, একটা ভুল আরেকটা ভুলের জাস্টিফিকেশন হইতে পারে না, ঠিক আছে? আমি এই হেলাল ভাই কি মনে করবে আমি জানি না, জিয়া রহমান ইন স্পাইট অফ অল হিজ গুড কোয়ালিটিস, উনি তো একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনছিলেন উনি, হ্যাঁ, এটা তার বড়কে। শাহ আজিজ যিনি জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন, হ্যাঁ, তাকে প্রাইম মিনিস্টার করা, ইট লুকড ভেরি ডিসগ্রেসফুল। এটা আমরা পছন্দ করি নাই। উনি এটা কেন করছেন এটা আমরা জানি, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে একটা রাজনৈতিক শক্তি উনি সঞ্চয় করতে চাইছেন, এবং রাজনৈতিক শক্তি সঞ্চয় করতে গিয়ে নানা রকমের এলিমেন্টে একটা প্ল্যাটফর্ম করছিলেন উনি। প্রথমে কিন্তু এটা প্ল্যাটফর্ম ছিল, পার্টি ছিল না, এই যে জাগদল, হ্যাঁ, পরে এটা বিএনপিতে ট্রান্সফার করছে। ফলে ওইটা আপনাকে বলতেছে ওইটা মানেই যে এইটা ঠিক, এটা কিন্তু না। কথাটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র যে চেতনার উপরে গঠিত হয়েছে, যে ফিলসফির উপরে গঠিত হয়েছে, ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। তারপরে আপনি যা খুশি করেন, ঠিক আছে, তারপরে যা খুশি আপনি করতে পারেন, ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, ওই ফিলসফিতে কোনো কম্প্রোমাইজ নাই। তো এই ওই পয়েন্ট থেকে আমি বলি। আর শিবির একটা কথা বলছেন যে মুক্তিযুদ্ধকে মানে আওয়ামী লীগের মতো আবারও হাতিয়ার করা হচ্ছে জামাতকে খেয়াল করতে। হ্যাঁ, দেখেন, মনোপোলাইজেশন ইজ এ রেগুলার সিনড্রোম ইন আওয়ার পলিটিক্স, একচেটিয়াকরণ। এটা 24কে কি মনোপোলাইজ করা হচ্ছে না? সবাই তো, যেমন ওই যে তথ্যচিত্রে নাহিদ ইসলাম নাই কারণে একটা গণ্ডগোল, ফরেন ডিপ্লোম্যাটরা হ্যাড টু লিভ দ্য কান্ট্রি, তাই না? সবাই তো এটা তো একচেটিয়া। আমাদের এখানে দেখেন মনোপোলাইজেশন, বিজনেসে মনোপোলাইজেশন কি, আমার একটা সোল এজেন্সি, এইটা এই পণ্য কেউ আনতে পারবে না, ঠিক আছে? রাজনীতিতে সেরকম সোল এজেন্ট, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, তো 24-এর সোল এজেন্ট, এই চলতেছে। এই মনোপোলাইজেশন থেকে বের হয়ে আসতে পারবে সবারই যতটুকু স্টেক আছে, হ্যাঁ। যেমন আইনস্টাইনের শেষ জীবনে একটা সার্জারির দরকার হয়েছিল, তখন উনি সার্জারিটা ডিক্লাইন করছেন, পরে উনি বলছেন আই হ্যাভ ডান মাই শেয়ার, আমি আমার অংশটা করছি, এখন আমাকে লেট মি গো, আমাকে এখন যেতে দাও এলিগেন্টলি। ওই যে বলে আই হ্যাভ ডান মাই শেয়ার, আমি আমার অংশটা শেষ করে ফেলছি। এখন যার অংশ তাকে তো বুঝাই দিতে হবে, তাই না? এখন 24-এ যদি বলেন যে কেউ বলবে নাহিদ ইসলাম কিছু না, বিএনপি নেতা আবার ওরা বলবে যে এরা কিছু না, এটা তো ঠিক না। যার অংশ দেয় 71-এ কে কি করছে না করছে এইটা আমরা সবাই জানি। আমরা দেখেন, আমরা সব জানি কিন্তু তারপরও না জানার ভান করি, এটা খুবই একটা বাজে ব্যাপার। সত্য কিন্তু মানে ওই যে বলে না যে পথ একটাই, অপথের নাই অন্ত। পথ কিন্তু একটাই, কিন্তু অপথ কিন্তু অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে? তো ফলে আমরা জানি যে কি হয়েছে না হয়েছে, সব কিছুই জানি আমরা, তারপরে ডিবেট করি, তারপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। দিস আর ভেরি, আমি তো বলি যে যেমন আমি বঙ্গবন্ধুকে স্বাধীনতার প্রধান ব্যক্তি ধরে জিয়াউর রহমানকে আমি তার সেই ঘোষণার জন্য একটা এমন ক্রেডিট দিতে চাই যেটা আর কাউকে দেয়া যায় না, মানে বঙ্গবন্ধু ছাড়া আর কাউকে দেয়া যায় না। আমাদের সময় একেবারে শেষ। হেলাল ভাই 2 মিনিট সময় আছে, কিছু অ্যাড করলে। আমার বক্তব্য হলো যে
আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রথম প্রধানমন্ত্রী করেছেন মশিউর রহমান জাদু মিয়াকে। সিনিয়র মন্ত্রী। ও তো সিনিয়র মন্ত্রী, তো আমার মন্ত্রী যখন শাহাদিস প্রধানমন্ত্রী হলেন তখন তিনি সিনিয়র মন্ত্রী হলেন। কিন্তু সেখানে একটা গোপন ব্যালটে ভোট হয়েছিল, গোপন ব্যালটে ভোট হয়েছিল 79 সালের নির্বাচনে। ব্যালটে ভোটে এমপিরা শাহাদিসকে ভোট দিয়েছিল, এবং এই বক্তব্য আছে যারা এই বিএনপির রাজনীতিটাকে অ্যানালাইসিস করছে, গবেষণা করে যে বইগুলো বের হচ্ছে বা মার্কেটে, দেখবেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন মশিউর রহমান জাদু মিয়া যেন প্রধানমন্ত্রীটা হতে পারে, কারণ উনি তো গণতন্ত্রে বিশ্বাস ছিল। উনি তো নিজে ম্যানিপুলেট করতে পারতেন না, ওই ভোটটা গোপন ব্যালটে যে ভোটটা হয়েছে তো ম্যানিপুলেট করতে পারতেন, কিন্তু করেননি। উনি যেহেতু ডেমোক্রেসির প্রবর্তক ছিলেন, তিনি সংসদ সদস্যদের কাছে ভোট দিয়ে দিয়েছেন। সেই ভোটে শাহজুর রহমান জিতছে, তখন মশিউর রহমান জাদুকে সিনিয়র মন্ত্রী দেওয়া হয়েছে, কিন্তু প্রথম পছন্দের ছিল সিনিয়র মন্ত্রী হিসেবে মশিউর রহমান জাদু মিয়া। আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেননি, সংসদ সদস্য তিনি ভোট দিয়েছেন, সেই ভোটে তিনি দাঁড়িয়েছেন। আমার এই থিসিসটা যারা বিএনপি নিয়ে গবেষণা করেন, 79 পার্লামেন্ট নিয়ে গবেষণা করেন, তারা দেখবেন। সুতরাং আপনারা হরে দরে যেভাবে সবাই বলে দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারদেরকে মূল্যায়ন করেছেন না, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদটা কেন করলেন, যে বাংলাদেশের 55-26 বর্গমাইলের যারা বসবাস করে সবাই মিলে আমরা এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতি, মাল্টিপার্টি ডেমোক্রেসি করলেন। মাল্টিপার্টি ডেমোক্রেসির পরে জামাতও আসলেন, বামপন্থী কমিউনিস্ট পার্টি যেগুলো গোপন ছিল তারাও আসলেন, সবাই আসলেন, অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গঠন করা খুবই প্রয়োজন ছিল তখন, রাষ্ট্র গঠনের আগে তিনি জাতি গঠন করেছেন। এরপরে তিনি যখন ওই যে সংবিধানের ধর্মনিরপেক্ষতার স্থানে আল্লাহর প্রতি বিশ্বাস, জাতীয়তাবাদ, এগুলো রাষ্ট্র গঠন, কিন্তু তার প্রথমে তিনি করেছেন জাতি গঠন। সেই জাতি গঠনে সবাই এসছে, এটা হলো বক্তব্য। অর্থাৎ তিনি রাজাকারদের পুনর্বাসন করেছেন, এই কথাটা ঠিক না। জি, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।